হ্যালো। আমি একটু অপেক্ষা করছি করে শুরু করব। খুব বেশি সময় নেব না, কারণ এটা আমাদের একটা ইনিশিয়াল লাইভ একটা শুরু করতে চাইছি, আমরা আলোচনাটা ইনিশিয়েট করতে চাইছি। কয়েকজন এলে পরে আমরা শুরু করতে পারি। কেউ এলে যদি একটু বলো যে দেখা শোনা সব ঠিকঠাক যাচ্ছে কিনা। আমার একটু দেরি হলো আজকে, মানে অন্যান্য সব দিনের মতোই কিছু বাইরে কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে ফিরে তবে বুঝতে পারলাম। আচ্ছা, হ্যাঁ, বেশ কয়েকজন এসছেন। আমরা একটাই বক্তব্য যে এই যা কিছু আলোচনা আজকে শুরু হবে, সেই আলোচনাটা যেন এই লাইভের মধ্যে কোনোভাবেই সীমাবদ্ধ না থাকে, বা এরকম যেন না হয় যে আজকে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা আমাদের যে কজন আমরা শুনলাম সেখানে যেন আটকে না যায়। এটা আমার একটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই আলোচনাগুলো আমরা এক নির্দিষ্ট বৃত্তের মধ্যে করি, তার বাইরে এই আলোচনাগুলো খুব একটা হয় না। তো আমরা যদি নিজেদের দিক থেকে কোনো ইনিশিয়েটিভ নিই, মানে যদিও এটা ইচ্ছের ইনিশিয়েটিভ হিসেবে আমরা করছি, কিন্তু এটা ওরকম তো নয় যে শুধুমাত্র ইচ্ছের সদস্যরা আলোচনা করতে পারবেন বা এরকম নয়। তো আমরা যদি এরকম আলোচনাগুলো আরও ইনিশিয়েট করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্তরে, সেটা যে কোনো বাড়িতে হতে পারে, সেটা স্কুল কলেজে হতে পারে, সেটা যে কোনো পাড়ার থেকে হতে পারে, ক্লাবে হতে পারে, যে কোনো জায়গায় এই আলোচনাগুলো আমরা শুরু করি। আলোচনাগুলো আজকের লাইভে আসার প্রথম কারণ হচ্ছে যে যে কোনো ধরনের নিগ্রহ, আমি দুম করে যদি গিয়ে কাউকে একটা বলি যে নিগ্রহ নিয়ে তোর মতামত কি, তোর কি ধারণা, সে তো আমার সাথে কথা বলতে কথা বলতে কমফোর্টেবল ফিল করবে না। সেক্ষেত্রে হ্যাঁ তন্ময়, থাক, সবার সাথে শেয়ার কর, আর তোদের মতামতগুলো এখানেই বলবি। আজকে যেহেতু লাইভে, সেহেতু আমি মতামতগুলো তো শুনতে পাবো না, কিন্তু কমেন্টে যেন তোদের মতামতগুলো থাকে, কারণ তোদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ। আমার যাবতীয় চিন্তা ভাবনার ভর কেন্দ্র তোরাই, কাজেই তোরা তো অবশ্যই থাকবি। আমরা প্রথম যে জায়গাটা থেকে শুরু করব, যে আমি যখন একটা কারোর সাথে আলোচনা করতে শুরু করছি, আমার বিষয় হচ্ছে, বাংলা থেকে ইংরাজিটাতে বললে যদি সুবিধা হয়, অ্যাবিউজ। তো আমি যখন অ্যাবিউজ কথাটা ব্যবহার করব, আমি এক্স্যাক্টলি কি মিন করব। আমরা তো অ্যাবিউজটা ব্যবহার করে করে বলে 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 কথাটা হয়তো তার যে নিজস্ব মানে সেটা সবসময় একরকম থাকে না। অ্যাবিউজ মানে কি? আমি প্রথমে আমার ছাত্রদের সাথে, আমার ছাত্রছাত্রীদের সাথে, ছাত্রীদের আমি খুব ছোট বয়সে পাই না, ক্লাস 5 থেকে যখন ছাত্রদের পাই তখন থেকে আমি চেষ্টা করি ওদেরকে কতগুলো জিনিসে সচেতন করার। তার মধ্যে একটা হচ্ছে আমাদের শরীর। আমরা জন্ম থেকে মৃত্যু অবধি শুধুমাত্র একটা জিনিসকে সবসময় সঙ্গে বহন করি। তো ওদের সাথে যে যে টার্মসে কথা হয়, আমার মনে হয় সেই টার্মসেই আমরা কথাটা শুরু করি। ধরা যাক এই যে মোবাইলটা থেকে আমি লাইভ এসছি, এই মোবাইলটা আমার। এবার রাস্তায় যদি এই মোবাইলটা কেউ কেড়ে নিতে চায়, তাহলে আমি কি করব? আমি তো বাধা দেব বা বারণ করব, বা আমার পক্ষে যতটুকু সম্ভব আমি মোবাইলটাকে হরণ করতে, ছিনিয়ে নিতে দেব না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে যদি কেউ রাস্তায় একদম অপরিচিত একজন ব্যক্তি বলেন যে তোমার মোবাইল থেকে বা আপনার মোবাইল থেকে একটা মেসেজ করতে পারি, একটা ফোন করতে পারি, তখন আমাকে ভেবে দেখতে হবে যে এরকম একটা লোককে, অচেনা লোককে আজকের দিনে দাঁড়িয়ে আমি কি আমার মোবাইলটা ব্যবহার করতে দেব? এবার আমি যখন মোবাইলটা ব্যবহার করতে দিতে চাইছি, যে হ্যাঁ, একটা ছোট বাচ্চা, সে হয়তো চাইছে, কোনো সময় আমার মনে হচ্ছে যে হ্যাঁ, দেওয়া যেতে পারে, আমি দিচ্ছি মোবাইলটা ব্যবহার করতে। কোনো সময় আমার মনে হচ্ছে না, মোবাইলটা দেওয়াটা উচিত হবে না, তো আমি দিচ্ছি না মোবাইলটা ব্যবহার করতে।
একটা মোবাইলের ক্ষেত্রে, আমার একটা জিনিসের ক্ষেত্রে আমি এই ব্যাপারে সচেতন। সেটা বিভিন্ন স্তরে, সেটা টাকা পয়সা হতে পারে, সেটা আমার কোনো বই হতে পারে, সেটা আমার জামা কাপড় হতে পারে। আমার ইচ্ছে আমি আমার জিনিসটা ব্যবহার করতে দেব কিনা। অথচ একটা মোবাইল আমার কাছে 5 থেকে 10 বছর ম্যাক্সিমাম থাকতে পারে, একটা জামা কাপড়ও 10 বছরের বেশি থাকবে না। এরকমভাবে যে যে জিনিসগুলো আমাদের অধিকারে রয়েছে সেই জিনিসগুলো খুব বেশি দিন আমাদের অধিকারে থাকে না, এক্সেপ্ট আমাদের শরীর। একমাত্র আমাদের শরীর জন্ম থেকে একদম মৃত্যু মুহূর্ত অবধি আমাদের সঙ্গে আছে। অথচ সেই শরীরের অধিকারগুলো বিষয়ে, মানে অধিকারের বিষয়ে আমরা ছোটদের একদম ছোট থেকে সচেতন করি না, বা আমরা বড়রাও সচেতন হই না যে আমরা কিভাবে আমার শরীর নিয়ে সচেতন হব, আমি আমার শরীরকে কাকে ব্যবহার করতে দেব, কাকে ব্যবহার করতে দেব না। একদম ছোটদের ভাষায় বলতে গেলে কারা আমার শরীর স্পর্শ করবেন এবং কারা আমার শরীর স্পর্শ করবেন না সেটা আমি ডিসাইড করব। এবং যে স্পর্শ আমার ভালো লাগছে না, আমার পছন্দ হচ্ছে না, যে স্পর্শ, যার স্পর্শ আমার অপছন্দ হচ্ছে, তাকে আমি জানাবো যে তোমার স্পর্শ আমার পছন্দ হচ্ছে না। এইটা হচ্ছে একদম প্রাথমিকভাবে অ্যাবিউজের সংজ্ঞা। এটা শুধু স্পর্শের ক্ষেত্রে না, যেরকম লেখাতেও রয়েছে, এক মৌখিক ভার্বাল অ্যাবিউজ। কেউ আমাকে এমন ভাষায় আক্রমণ করছে যে ভাষাটা আমার পছন্দ হচ্ছে না। দ্বিতীয়ত ফিজিক্যাল বা শারীরিক নিগ্রহ। কেউ আমাকে এমনভাবে স্পর্শ করছে যে স্পর্শটা আমার পছন্দ হচ্ছে না, যে স্পর্শটার বিরুদ্ধে আমি বলতে চাইছি, যে স্পর্শটা আমাকে আনকমফোর্টেবল করছে, সেটা ফিজিক্যাল অ্যাবিউজ। এই স্পর্শটাই যখন সেক্সুয়াল হচ্ছে, যৌন স্পর্শ হচ্ছে, সেটা সেক্সুয়াল অ্যাবিউজ। একটা শিশুকেও বোঝাতে, একদম শিশুকে যৌন কথাটা বাদ দিয়ে বাকিগুলো বোঝাতে অসুবিধা হওয়ার কথা নয়। এবার যদি আমরা একটা শিশুকে বুঝিয়ে ফেলি বা বোঝাতে চাই, তার মানে সেই জায়গাটাতে, শিশুর জায়গাটাতে নিজেকে বসানোর আগে দরকার আছে। কারণ একটা শিশু কি দেখছে, সমাজ, আমরা আজকে যেখান থেকে শুরু করেছি আলোচনাটা, সেটা হচ্ছে রাষ্ট্র লুকায় ধর্ষককে, তাই রাষ্ট্রই ধর্ষক। আমি সম্পূর্ণ সহমত। এবার যখন আমি ধর্ষণ অবধি পৌঁছচ্ছি, তখন আমরা একটা পিরামিডের কথা বলছি, একটা অপরাধের চূড়ান্ত পর্যায়, যেখানে গিয়ে একজন মানুষ ধর্ষিত হচ্ছেন। এই ধর্ষণ অবধি পৌঁছানোর আগে ওই পিরামিডের ভূমি থেকে চূড়া অবধি, শীর্ষবিন্দু অবধি অনেকগুলো স্তর রয়েছে। সমাজের বিভিন্ন স্তরে ওই রাষ্ট্রের শাসকের মতোই ছোট ছোট শাসকরা বসে রয়েছেন। সেটা আমাদের পরিবারে হতে পারে, সেটা আমাদের সমাজে হতে পারে, সেটা আমাদের কর্মক্ষেত্রে হতে পারে, এমনকি সেটা আমাদের শিক্ষাক্ষেত্রেও হতে পারে। তো এই যে শাসকরা, যাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারছি না ছোট ছোট স্কেলে, সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে চাইছি আজকে। তাহলে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি? প্রথম কথা হচ্ছে আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমি এখানে ধরে নিচ্ছি সকলে ম্যাচিওর, বড়, ফেসবুক ব্যবহার করছেন যেহেতু, কাজেই কথাগুলো একটু ম্যাচিওর লেভেলেই হবে। পিরামিড, অপরাধের পিরামিডের চূড়ান্ত পর্যায়ে থাকছে ধর্ষণ। এবং ধর্ষণ এমন একটা অপরাধ যার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স রয়েছে আমাদের সমাজে, মানে সামাজিকভাবে ধর্ষণের অনেকটা অবধি স্বীকৃত। একটা মেয়েকে যখন নৃশংসভাবে ধর্ষিত হতে হচ্ছে এবং সেটা খুন অবধি, হত্যা অবধি গড়াচ্ছে, আমরা নির্দ্বিধায় বলছি যে এটা অন্যায়, আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একটু পিছিয়ে এসে সেই মেয়েটি রাত বিরেতে, যদিও এক্ষেত্রেও রাতের প্রশ্ন এসছে, কিন্তু সেটা তুলেছেন কে? অপরাধীদের একজন। বাকি আমরা যারা দর্শক, তারা বলছি না যে মেয়েটি কেন, ডাক্তারটি কেন রাত্রিবেলা বাইরে ছিল। কিন্তু এটাই যদি বাইরে ঘটে, এই একই ঘটনা যদি রাত 12টায় বা রাত 2টোয় বা 3টেই, ভোর 4টেই রাস্তায় ঘটে, আমরা কি ঠিক যতটা নির্বিচারে দাবি করছি উই ওয়ান্ট জাস্টিস, এই মেয়েটি যদি রাত 2টোয় বাইরে থাকতো, রাস্তায় থাকতো, আমরা কি নির্বিচারে প্রত্যেকে দাবি করতাম, বুকে হাত রেখে বলতে পারি যে উই ওয়ান্ট জাস্টিস? আমাদের মনের মধ্যে কোথাও
কোথাও যদি একটুখানি ডাউট থাকতো না যে মেয়েটা এত রাতে রাস্তায় কেন, সেই জায়গা থেকে রাত দখলের প্রশ্ন। কিন্তু এইবার দ্বিতীয় প্রশ্ন, যে যদি পোশাকের প্রশ্ন আসতো, কত শতাংশ আমাদের ভারতীয় জনগণের, পশ্চিমবঙ্গের জনগণের কত শতাংশ নির্দ্বিধায় বলবেন যে যে পোশাকই সেই মেয়েটি পরে থাকুক, যেখানেই গিয়ে থাকুক, তার ধর্ষণ অন্যায়। আমি ধরে নিচ্ছি আমরা এটা যতজন এখানে উপস্থিত আছি প্রত্যেকে এই কথাটা জোর গলায় বলবো যে ধর্ষণ একটা অপরাধ। কিন্তু সমাজের দিকে যদি দৃষ্টিপাত করি, রাষ্ট্র থেকে এক ধাপ নেমে এসে সমাজের দিকে যদি তাকাই, আমাদের এই যে মানে মানুষের তৈরি যে সমাজ, সেখানে কত শতাংশ মানুষ প্রতিটা ধর্ষণকে নিঃসন্দেহে এবং সপাটে বলবেন এটা অন্যায়, কোনো কিন্তু হ্যাঁ তবে যদিও থাকবে না। যদি বলি এই জায়গাটা যদি পরিবারে আসে, পরিবার অব্দি আসে, আমাদের দেখবেন অনেকেই যখন আমরা বলি যে নট অল মেন, বা মেয়েরা যখন বলে যে অল মেন, সমস্ত সমস্ত ছেলের কাছ থেকেই আমি ভয় পাচ্ছি, তখন অনেক পুরুষ আক্রমণ করার ভাষাটা এরকম থাকে যে, বা মেয়েদেরও, তাহলে কি তোর বাবাও এর মধ্যে আছেন? ওই অল মেনের মধ্যে তোর বাবাও আছেন, জ্যাঠাও আছেন, কাকাও আছেন, দাদাও আছেন, ভাইও আছেন? আমরা একটা কথা ভুলে যাই যে হ্যাঁ, তিনিও থাকতে পারেন। প্রচন্ড খারাপ লাগলেও আমাদের একটা কথা মনে রাখা দরকার, যে যেখানে ধর্ষক তিনি কোথাও না কোথাও কারোর না কারোর সাথে সম্পর্কিত। এইখানে আমি বলবো আমরা একটু পিছিয়ে আসি, আমরা অপরাধের চূড়ায় ছিলাম, একটু নিচের দিকে আসি। আবারও ধরুন আমাদের আজকে আমরা যেখানে যে কারণে যে ঘটনার জন্য প্রতিবাদে নামছি, তার জন্য বুকে হাত রেখে আমরা বলি আমাদের পরিবারের, প্রত্যেকের পরিবারের এমন একজন মানুষকে কি আমরা চিনি না, যিনি কোনো না কোনোভাবে শিশুকে হোক, কোনো পুরুষকে হোক, কোনো মহিলাকে হোক সেক্সুয়ালি অ্যাবিউজ করেন বা করেছেন? আমাদের পরিচিত বৃত্তে, পরিবার, আশপাশ, পাড়া, সমাজ, বন্ধু, শিক্ষক, ডাক্তার, যে কেউ, তার মধ্যে আমার পরিচিত কি একটি মানুষও নেই যিনি কোনো না কোনো সময়ে কোনো না কোনো মানুষকে, সেটা শিশু হোক বা বড় হোক, যৌন নিগ্রহ করেছেন? আচ্ছা, আমি যৌন নিগ্রহে যাচ্ছি না, আমার পরিচিত বৃত্তে এমন একটি মানুষ কি নেই যিনি অপর একটি মানুষকে শারীরিক নিগ্রহ করেছেন? যৌন নিগ্রহ, সেক্সুয়াল অ্যাবিউজ, শারীরিক নিগ্রহ, ফিজিক্যাল অ্যাবিউজ, যাকে পরিবারের কোনো একটি ব্যক্তি তার থেকে দুর্বল কোনো একটি ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করছেন। স্বামী স্ত্রীকে হতে পারে, বাবা সন্তানকে হতে পারে, মাও সন্তানকে হতে পারে, বা যে পরিবারে যিনি দুর্বল তার উপর প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে দুভাবে, ভার্বালি, মৌখিকভাবে, শারীরিকভাবে। ভার্বালির প্রতিবাদে আমরা এখনো যাচ্ছিই না, শারীরিকভাবে আমার জানিতে, আমি জানতে পারছি এমন অবস্থায়, আমার উপস্থিতিতে আমার পরিচিত একটি মানুষ আমার আরেকটি পরিচিত মানুষকে নিগ্রহ করছেন, শারীরিকভাবে নিগ্রহ করছেন। সেটা মারধর হতে পারে, সেটা যৌন নিগ্রহ হতে পারে। আমি কি আমার পরিবারের, আমার পরিচিত মানুষদের মধ্যে এমন কাউকে চিনি না যিনি কোনো না কোনো সময়তে যৌন নিগ্রহ করেছেন? আমি যদি তার দিকে আঙুল না তুলে থাকি, আমার অধিকার নেই পিরামিডের চূড়ার দিকে আঙুল তোলার। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। আমি যদি আমার পাশের মানুষটার অন্যায়কে অন্যায় বলে না বলে থাকি, না বলার কোট আনকোট ক্ষমতা রাখি, তাহলে আমাকে ভাবতে হবে, আমাকে থমকাতে হবে, আমাকে দাঁড়াতে হবে একটু, যে আমি অত বড় প্রতিবাদ করব, সেই প্রতিবাদটা করার সময় আমার পাশে যিনি হাঁটবেন তিনিও একজন নিগ্রহকারী। সেই প্রতিবাদটা করার সময় যার পোস্ট আমি শেয়ার করছি, যার লেখা আমি শেয়ার করছি, আমি জানছি তিনিও একজন নিগ্রহকারী। আমার সোশ্যাল
মিডিয়াতে, আমার ফেসবুকে এরকম অসংখ্য মানুষজন রয়েছে যারা, আমি কোনো মানে একজন আর একজনকে নিগ্রহের শুধুমাত্র অভিযোগ করেছে সেটা বলছি না, যারা বহু মানুষের কথা অনুযায়ী, তাদের আচার ব্যবহার অনুযায়ী, তাদের সোশ্যাল ইমেজ অনুযায়ী, এমনকি ভাষা, সোশ্যাল মিডিয়াতে তিনি আক্রমণ করছেন, অন্য মহিলাকে সেক্সুয়ালি অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, অন্য পুরুষকেই তাকে সেক্সুয়ালি ছোট করে কথা বলছেন, অথচ সেই মানুষটি আমার প্রোফাইলে বিরাজ করছেন, আমার সামাজিক পারিবারিক স্তরে এবং বন্ধুবৃত্তে অবস্থান করছেন। এইটাকে বলে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। ধর্ষণ এবং যৌন নিগ্রহ একমাত্র অপরাধ যার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স রয়েছে। সোশ্যালি যখন আমি সহজ করে একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আমি তনুশ্রী, আমার ছোটবেলায় কোনো একজন ব্যক্তি আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে, আমার ক্ষমতা হয়নি সেই সেক্সুয়াল অ্যাবিউজারকে সামনে নিয়ে আসার। ধরুন এই ঘটনা আজ থেকে 30 বছর আগে। একটু দাঁড়ান এবং ভাবুন, এই 30 বছরে সেই নিগ্রহকারী আরো কতজন শিশুকে নিগ্রহ করেছে। যখন আমি আমার নিগ্রহকারীর নামটা বলতে পারছি না, প্রকাশ করতে পারছি না, আমি আসলে আমার থেকে দুর্বলতর যত মানুষ আছেন তার আশেপাশে, আমার থেকে বয়সে কম হতে পারেন, আমার থেকে শারীরিকভাবে দুর্বল হতে পারেন, তাদের প্রত্যেককে নিগ্রহের মুখে ঠেলে দিচ্ছি। এবং যারা সেটা করছেন, নিগ্রহের ভাষায় তাদেরকে বলা হয় এনএবলার, যারা সাহস যোগাচ্ছেন নিগ্রহকারীকে, যারা একজন নিগ্রহকারীকে ধর্ষক হয়ে উঠতে সাহায্য করছেন। বুকে হাত দিয়ে আমি তো বলতে পারবো না যে আমি এমন একজন মানুষকেও চিনি না যাকে আমি মানে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে জানি না যে সে নিগ্রহ করেছে। আমি এরকম প্রচুর মানুষকে চিনি। আমি এরকম প্রচুর মানুষকে চিনি যার স্ত্রীকে বাঁচানোর জন্য পাড়া থেকে লোক ছুটে গেছে। আমি এরকম প্রচুর মানুষকে চিনি যার ভাষা, যার শারীরিক এবং মৌখিক ভাষা নারীদেরকে ধুয়ে দেয়। তারা মনে করেন সোশ্যাল মিডিয়াতে, পরিবারে, সমাজে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি আঙুল তুলেছি, বেশিরভাগ ক্ষেত্রেই বলতে চেয়েছি যে ওই লোকটা নিগ্রহকারী, আমি ওর সাথে কথা বলবো না। তারপরে আরো 10টা হাত এসে, 10টা আঙুল এসে আমার আঙুলটাকে মুচড়ে দিয়ে বা যত্ন করে ভালোবেসে বন্ধ করে বলেছে এ ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। আমি আমার কর্মক্ষেত্র থেকে সরে আসতে পারিনি, আমি আমার পরিবার থেকে সরে আসতে পারিনি, আমি আমার সমাজ থেকে বেরিয়ে যেতে পারিনি। কিন্তু সমাজের আরো 99টা লোক যদি আমাকে বলতে পারতো যে হ্যাঁ আঙুল তোল, তোর আঙুলের সাথে আমরাও আছি, তাহলে সেই স্ত্রী যে আজও মার খাচ্ছেন, সেই শিশু যে আজও নিগ্রহিত হচ্ছে, সেই যুবক যে তার ছোটবেলার ট্রমার কথা ভুলতে পারে না, সেই মেয়েটি যার এখনো সেই মামা, সেই জ্যাঠা, সেই কাকার সঙ্গে দেখা হলে সারা শরীর কেঁপে ওঠে, তাদের কারোর প্রতি আমরা জাস্টিস করিনি। তিলোত্তমার জাস্টিস চাওয়ার অধিকার আমাদের নেই। আমরা তারপরেও মিছিলে নামবো, মিছিলে হাঁটবো, তারপরেও জগন্নাথ বসু, উর্মিমালার বসুর হাত ধরে কবিতা বলবেন, তারপরেও অংশুমান কর ফেসবুকে থাকবেন এবং তার সঙ্গে আরো অসংখ্য মানুষ থাকবেন যারা তাদের সাপোর্টার। আগেকার দিনে রাজাদের থাকতো খোসামতকারী, এদের কিসের ক্ষমতা আমি জানি না, বা জানি, আমি জানি এদের কিসের ক্ষমতা। এদের ক্ষমতা হচ্ছে
আমাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের। আমরা এই লোকগুলোকেই মাথায় করে নিয়ে নাচি, তাদের মাচো ইমেজ, তাদের দক্ষতা, এই লোকগুলোকে নিয়ে আমরা বলি যে হ্যাঁ লোকটা ধর্ষক কিন্তু খুব ভালো গান করে, লোকটা বউ পেটায় কিন্তু দারুণ ছবি তোলে, লোকটা মেয়েদের প্রতি অসম্ভব বাজে ভাষায় কথা বলে কিন্তু দারুণ লেখে। আমি জানি লোকটা শিশুদের ইচ্ছের বিরুদ্ধে তাদেরকে বারংবার নিগ্রহ করেছে, তবুও লোকটা দারুণ শিক্ষক। আর আমাদের এই প্রতিটা দারুণের মোহে পড়ে প্রতিটা নিগ্রহকারী একদিন ধর্ষক হয়ে ওঠে। আজকে অপরাধী হিসেবে শুধুমাত্র যদি সঞ্জয় রায়ের নাম এসে থাকে, কোনো সঞ্জয় রায় একদিনে সঞ্জয় রায় হয় না। তাকে যেমন তার একটা বয়সে পৌঁছানোর পরে রাষ্ট্র সম্পূর্ণ সহায়তা করেছে, প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও প্রচুর দুর্নীতি সামনে আসেনি, কিন্তু আমাদের আশেপাশে সঞ্জয় রায়দের ছোটখাটো ভার্সন, ছোটখাটো বলতে ইচ্ছে করে না, কারণ আমরা এত সহজে বলি যে হ্যাঁ বাড়ির দাদুরা তো বাচ্চাদের এরকম একটু হাত দেয়, ওরা তো দেয়। আমি জানি না যিনি বলছেন তারও যৌনাঙ্গে তার ছোটবেলায় এরকমই কোনো দাদু বা জেঠু বা মামা হাত দিয়েছেন কিনা। আমার ধারণা দিলে পরে আপনারা এই কথাগুলো বলতে পারতেন না। যাই হোক, এইটা বিষয়টা এমন যে ট্রিগার্ড না হয়ে, ব্যক্তিগত না হয়ে এই কথাগুলো বলা সম্ভব নয়, কিন্তু ব্যক্তিগত থাকবে, ব্যক্তিগতকে পার হয়ে পরিবার এবং সমাজ এবং সমষ্টিগততে পৌঁছতে হবে। এবং সেই জন্যে যে ধাপগুলো আমরা নিতে পারি, যে স্টেপগুলো আমরা ফেলতে পারি, সেই দিকে যদি আমরা একটু এগোই, সেখানে কতজন আছেন যে একজন আঙুল তুললে সেই আঙুলটাকে নামিয়ে দেবেন না, কতজন আছে যে নিগ্রহকারীকে নির্দ্বিধায় নিগ্রহকারীই বলবেন এবং তার সাথে সম্পূর্ণ সামাজিক মানসিক যোগাযোগ বন্ধ করবেন। কতজন আছেন যে এই ছেলেটি, এই স্বামীটি বাড়িতে স্ত্রীকে নিগ্রহ করে জেনেও ফেসবুকে তাদের সাথে সব ধরনের যোগাযোগ রাখবেন, পাড়াতে তাকে সব রকমের সম্মানের জায়গায় বসাবেন, সমাজে তাকে পূজনীয় ব্যক্তি হিসেবে বরণ করে নেবেন। দুটো জিনিস আজকে আমাদের বিষয়। এক, আমার সাথে হওয়া অ্যাবিউজ, শারীরিক, মানসিক, যৌন নিগ্রহ আমি বন্ধ করতে পারছি কিনা। যদি বন্ধ করতে না পারি, কেন পারছি না? সমাজের জন্য পারছি না, বা আরও 10টা মানুষ, তার মধ্যে আমার বাবা মাও থাকতে পারেন, তার মধ্যে আমাদের পরিচিত অনেকেই থাকবেন, তারা আমাকে সাপোর্ট করছে না বলে আমি প্রতিবাদ করতে পারছি না, তাহলে তাদেরকে আমি বাদ রাখছি। আমার পরিবার আমাকে সাপোর্ট করতে পারছে না ধরে নিচ্ছি, যে মানুষটি নিগ্রহের শিকার হচ্ছেন তিনি যদি অ্যাডাল্ট হিউম্যান বিইং হন, সেক্ষেত্রে আমার প্রশ্ন যে আমার সাথে হওয়া যে অন্যায়, সেটা যখন আমি মেনে নিচ্ছি, আমি কেন মেনে নিচ্ছি? দ্বিতীয়ত, আমার সামনে হওয়া কোনো অন্যায় সবসময় কি শুধু ভয়? প্রতিটা অন্যায়ের ক্ষেত্রে শুধুমাত্র ওই উল্টো দিকে নিগ্রহকারীকে আমি ভয় পাচ্ছি? প্রতিটা নিগ্রহকারীকে? আমরা কি সত্যিই এত ভীতু? বা প্রতিটা নিগ্রহকারী কি এতটা ক্ষমতাবান যে তারা আমাদেরকে কোনো না কোনোভাবে দাবিয়ে রাখতে, ভয় দেখাতে পারছেন? আমার
আবারও অনুরোধ, পরিবারের দিকে তাকান। সমষ্টিগতভাবে নিজেদের ছোট ছোট ইউনিটের বাইরে যে বৃহত্তর পরিবার, সেই পরিবারের দিকে তাকান। সেই পরিবারে একজন মানুষকেও যদি চেনেন শিশু নিগ্রহকারী হিসেবে, একজন মানুষকেও যদি চেনেন যিনি শিশুর ইচ্ছের বিরুদ্ধে তার গায়ে হাত দেন, তাকে এক্সপোজ করুন। জোর গলায় বলুন, তুমি যেটা করছো, আপনি যেটা করছেন সেটা অন্যায় করছেন, এটা করা উচিত নয়। দ্বিতীয়ত, যখন এটা জোর গলায় বলছেন, আপনি প্রতিবাদ করছেন, যারা সেই প্রতিবাদের আঙুল দাবিয়ে দিচ্ছে, যারা আপনার মুখ বন্ধ করে দিচ্ছে, আগে বলেছি আর একবার বলছি, তাদেরকে বলে এনএবলার, সহায়ক। যৌন নিগ্রহর যে কাজ, যে ঘৃণ্য মানসিকতা, সেই মানসিকতার সহায়ক একজন ব্যক্তি। এনএবলারদের এনএবলার বলে চিহ্নিত করা দরকার, মানে করুন, এটা সাপোর্ট করছে। কিন্তু একই সঙ্গে আমরা যা কিছু শিখে এসেছি এতদিন যাবৎ, সেই অনেক ব্যবহারকে আনলার্ন করা দরকার। সেই আনলার্ন করার প্রক্রিয়াটা শুরু হওয়া দরকার স্কুল স্তর থেকে, এমনকি প্রি স্কুল স্তর থেকে। কখন শিশু কথা বলবে, কখন বলবে তোমার টাচ আমার পছন্দ হচ্ছে না, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার গায়ে হাত দিচ্ছ, এবং যখন শিশু বলছে আমার ভূমিকা কি হবে। অনেক ক্ষেত্রেই আমাদের মনে হয় যে কি দরকার, আবারও বলছি, দরকারটা এখানে যে আমি যখন একজন নিগ্রহকারীকে এক্সপোজ করছি না, তার পরিচয় প্রকাশ করছি না, কোনো না কোনো ভয়ে, কোনো না কোনো লজ্জায়, কোনো না কোনো অস্বস্তিতে, তখন সে আরও 10 জনকে, যদি সময় বেশি হয় আরও 100 জনকে নিগ্রহ করার সুযোগ করে দিচ্ছে, মানে আমরাই করে দিচ্ছি। এই জায়গাটা যতটা না আঙুল তোলার, তার থেকে অনেক বেশি আত্মসমালোচনার। আমি পারছি কিনা, আমার কাজটা আমি সবসময় বলি এবং মেনটেন করার চেষ্টা করি, মাটি থেকে শুরু। সেই মাটিতে দাঁড়িয়ে কতজন আছেন, আমাকে লাইভের শেষে হোক, এখন হোক, কমেন্টে হোক, এইটুকু শুধু জানিয়ে যান যে আমরা 10 জন আছি। আজকে 21 জন এখানে লাইভ দেখছেন, আমি ধরে নিচ্ছি তার 50% মানুষ বলবেন যে আমি এই প্রতিটি কাজ, মানে প্রতিটি শিশু নিগ্রহকারীকে আমি প্রকাশ্যে আনবো। প্রতিটি মানুষ যে শারীরিক নিগ্রহ করছে, তার স্ত্রীকে হোক, তার পরিবারে কাউকে হোক, বা তার মানে সেটা লিঙ্গ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, তাদেরকে আমি প্রকাশ্যে আনবো। অন্তত পক্ষে বলবো যে ওই লোকটার সঙ্গে তুই কথা বলছিস, ওই লোকটা তো নিগ্রহকারী। রাষ্ট্র ধর্ষক কি করে হয়? রাষ্ট্র তো একটা জড় বস্তু না, রাষ্ট্র জড় বস্তু নয়। একটা দেশকে যারা চালান তাদেরকে বলে রাষ্ট্র। সেই রাষ্ট্রের কতগুলো যন্ত্র থাকে, সেই রাষ্ট্রের কতগুলো হাত থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে, পলিসি থাকে, সংবিধান থাকে। সেই সংবিধান যখন রাষ্ট্র মানে না, সেই সংবিধানের বিরুদ্ধে যখন রাষ্ট্র চলে যায়, তখন রাষ্ট্র ধর্ষক। রাষ্ট্রকে যদি জড়বস্তু বলে আপনি জেনে থাকেন, বিনয় সহকারে জানাচ্ছে আপনি ভুল জানেন। আচ্ছা, আগের যে কমেন্টগুলো আছে, আচ্ছা আমি একটা কথা বলছি, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোকে হয়তো ইমপ্র্যাকটিক্যাল মনে হচ্ছে, অবাস্তব মনে হচ্ছে, যে সত্যি সত্যি এটা খুব আবেগী, খুব ইমোশনাল কিছু মানুষজনের পক্ষে ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাকে মানে যদি এক্সপ্লেন করার সুযোগ দেওয়া হয়, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি মানুষটা ইমোশনাল নই। ব্যক্তিগতভাবে আমার রিয়াকশন ইমোশনাল হতে পারে, কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে, অ্যাকশনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমি একেবারেই ইমোশনাল মানুষ নই। আমি খুবই প্র্যাকটিক্যাল, প্ল্যান্ড ওয়েতে চলা একজন মানুষ। কাজেই যে কথাগুলো আমি বলছি, সেই প্রতিটা কাজ, প্রতিটা কথা একদম বাস্তবে করা সম্ভব। শুধুমাত্র কিছু, এই যে এখানে একজন কমেন্ট করেছেন,
বিপুল রয়, এই সমাজে সত্যবাদী মানুষের পিছনে খুব কম সংখ্যক মানুষ থাকে আর মিথ্যাবাদী মানুষের পিছনে প্রচুর মানুষকে পাওয়া যায়, এর ভিতরেই লড়াই চালিয়ে যেতে হবে। আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে সত্যবাদী এবং মিথ্যাবাদী এই দুই দলের মানুষই ভীষণ কম। যে দলের মানুষ সবচেয়ে বেশি সেটা হচ্ছে নীরব থাকা মানুষ। তারা সত্যি কথাও বলেন না, তারা মিথ্যে কথাও বলেন না, তারা সত্যিকেও সত্যি বলে জানান না, তারা মিথ্যেকেও মিথ্যে বলে জানান না। তাদেরকে যদি আমরা সঠিক জায়গায় নিয়ে আসতে পারি, তুলে ধরতে পারি, তাদের কথা না বলার বহু কারণ আছে। সেগুলো মানে বিস্তৃত প্রেক্ষাপটে যখন আরো আমরা ডিপ প্রবিং করবো, লাইভটা তো শুধুমাত্র ইনিশিয়েট করার কথা, শুধুমাত্র কারা থাকতে চাইছেন সেটা বলার কথা। এরপরে যখন আমরা গুগল মিটে আলোচনা করব, তখন আমরা আলোচনায় আনতে পারি যে একটা মানুষ যখন চুপ করে থাকে, সেই চুপ করে থাকার পিছনে কি কি কারণ থাকতে পারে, বা সেই কারণগুলো কি করে কাটিয়ে ওঠা সম্ভব। সেই কারণ যদি অর্থনৈতিক কারণ হয়, সেই কারণ যদি সামাজিক কারণ হয়, আমি ভয় পাচ্ছি আর আমি ভয় পাচ্ছি না, দুটোর পেছনেই দীর্ঘ ইতিহাস, দীর্ঘ কারণ থাকে। আমরা কাউকে দোষারোপের রাজনীতিতে যেতে চাই না। এমন নয় যে যারা আমাদের সমর্থন করছেন না বা আমাদের এই যা যা কথা হচ্ছে, যা যা আমাদের বিষয় আসছেন না, তাদেরকে আমরা দোষারোপ করছি, আঙুল তুলছি, এরকম একেবারেই নয়। আমরা চাইছি আমাদের কথাগুলো একদম শিশু থেকে শুরু করে, একদম ছোটদের থেকে শুরু করে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে, এবং এটা জানাতে যে আমি যদি আজকে একজন নিগ্রহকারীর বিরুদ্ধে একটা স্টেপ নিই, আমি কি তোমাকে সাথে পাবো? যেভাবে আমরা প্রত্যেকে তিলোত্তমার জন্য রাস্তায় নেমে এসেছি, প্রত্যেকে, আমি বিশ্বাস করি যে সব রকম ভাবে, রাজনৈতিক, অরাজনৈতিক, দলীয় রাজনীতির বাইরে, শুধুমাত্র মানে ব্যক্তিগতই রাজনৈতিক, প্রতিটা জিনিসকে সাপোর্ট করে বলছি যে আমি যখন শুধু একটা জিনিসকে সাপোর্ট করছি না, সেটা হচ্ছে আমি যখন কোনোভাবে আমার জ্ঞানত আমি জানছি যে আমি যে কাজটা করছি সেই কাজটা নিগ্রহ, বা আমার পাশে মিছিলে যে মানুষটা হাঁটছেন তিনি যে কাজটা করেছেন সেটা নিগ্রহ, আমি যদি এরকম একটা মানুষকে সঙ্গে নিয়ে হাঁটি, সেই জায়গাটাতে আমার আপত্তি আছে, মানে আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে, আমি এটা করব না, আমি এটা করতে পারবো না। সেই জায়গা থেকে আমি সরে আসবো বা তাকে এক্সপোজ করব, যদি এক্সপোজ করার মতো জায়গায় তিনি থাকেন এবং আমি থাকি, এবং আমার সঙ্গে অন্তত পক্ষে কিছু মানুষ থাকেন, আমার যেটুকু ক্ষমতায় আছে আমি সেটুকু এক্সপোজ করব। কিন্তু সেই এক্সপোজ করা বা মিছিলে হাঁটা বা যা যা কিছু আমরা তিলোত্তমার জন্য করছি, সেই তিলোত্তমার জন্য করা প্রতিটা স্টেপ বহু মাইল হাঁটতে হবে, সেটার জন্য বহু দূর হাঁটতে হবে। ইংরাজিতে একটা কথা আছে, হ্যামারিং, হাতুড়ির ঘা মারা। আমি ভীষণভাবে বিশ্বাস করি যে কোনো পরিবর্তন আনতে গেলে সেই ক্রমাগত ঘা মেরে যাওয়াটা ভীষণ জরুরি। একটা বাচ্চাকে মানুষ করতে গেলেও জরুরি, একটা ক্রমাগত বলে যেতে হবে। একটা প্যারেন্টিং এর প্রথম নিয়ম হচ্ছে তুমি যা বলছো সেটা ক্রমাগত বলে যাও। একদিন একটা কথা জাস্ট আমি বলে দিলাম ওভাবে হয় না। সমাজেরও প্যারেন্টিং এর দরকার আছে কোথাও একটা। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের ক্রমাগত বলে যেতে হবে। শুধু তিলোত্তমাকে সঙ্গে নিয়ে একটা মৃত্যুকে, একটা শোককে বুকে নিয়ে, আমাদের রাস্তাটাকে চিনে নিয়ে, যে কারণে আমরা রাস্তায় আছি সেটাকে জেনে নিয়ে ভেতরটাকে কোথাও একটা সংস্কার করার প্রয়োজন আছে। আমার সাথে আমার প্রচুর ছাত্রদের কথা হয়, এখানে যারা উপস্থিত আছেন আজকে লাইভে, আমি একটু ছোটদের চাইল্ড অ্যাবিউজ, শিশুদের যৌন নিগ্রহ নিয়ে একটু কথা বলি, কারণ সেইখান থেকে শুরু হয়। এবং সবসময় ছোটদের যৌন নিগ্রহকারীরা যে অ্যাডাল্ট তাও নয়, তারাও অনেক সময় ছোট, তারা শিখছে না। যারা শেখানোর মতো জায়গায় আছি তাদের একটু কথা বলতে হবে তাদের সঙ্গে। একটা প্রাইমারি বা আপার প্রাইমারি বা হাই স্কুলে, যখন, মূলত বয়েজ স্কুলের কথা বলছি আপাতত, তারপরে গার্লস স্কুলের কথায় আসবো। একটা বয়েজ স্কুলে যখন একটা ছেলে তার সমবয়সী একটা ছেলের প্যান্ট খুলে দিচ্ছে, বা একটু উঁচু ক্লাসের 7, 8, 9, 10 একটা ছেলে, 5, 6 একটা ছেলের প্যান্ট খুলে দিচ্ছে, যে ছেলেটি প্যান্ট খুলে দিচ্ছে সে সেটাকে মজা বলে ভাবছে, সে যৌন নিগ্রহ চেনে না।
কিন্তু হিংসাটা চেনে। মানে আমি কখনোই ছাত্রদেরও বলি, আজকেও অনেক ছাত্র পরবর্তীতে লাইভ দেখবে যারা 13+, তাদের উদ্দেশ্যেও বলছি, ক্লাসেও বলেছি, এখানেও বলছি, যে যখন আমি জানছি না যে আমি যেটা করছি সেটা শুধু মজা নয়, যার সঙ্গে করছি এটা তার প্রতি অন্যায়, তারপরেও যদি আমি সেই কাজটা রিপিট করি তাহলে আমি অপরাধী। আমি যখন জানাচ্ছি যে তোরা যেটা করছিস এটা তোদের সাথেও কোনো না কোনো সময়তে হয়েছে হয়তো, এবং তার পরের ধাপটাও তোরা জানিস, নিগ্রহটা ওখানে থামে না। এবং নিগ্রহটা কখনোই একটা 5-6 ছেলে গিয়ে 7-8 ছেলের সাথে করতে পারবে না, বা ক্লাস 8 একটি ছেলে যে শারীরিকভাবে তুলনামূলকভাবে দুর্বল সে প্রবল ক্ষমতাবানের সাথে করবে না। ছাত্রদের মধ্যেও, ছাত্রীদের মধ্যেও, এই ছোটদের মধ্যেও এই সেন্স তৈরি হয়ে যাচ্ছে যে আমি যদি দুর্বল হই তাহলে আমি নিগ্রহ করতে পারবো না, আমাকে নিগ্রহ করতে গেলে ক্ষমতাবান হতে হবে। আমি যদি ক্লাসে কোনো দিক থেকে ক্ষমতাবান হই, স্কুলে আমি যদি কোনো দিক থেকে ক্ষমতাবান হই, তাহলে আমি আমার থেকে দুর্বলতর, আমার থেকে বয়সে ছোট আরেকটি বন্ধু, আরেকটি ভাইকে আসলে কিন্তু নিগ্রহই করছি। এবং এই জায়গাটা থেকে ওদেরকে বুঝিয়ে পিছিয়ে আনতে হবে, শাস্তি দিয়ে নয়। যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে, তোমার সঙ্গেও যদি হয়ে থাকে সেটা তখন ভুল হয়েছে। হতে পারে সে যখন ছোটবেলায় 1-2-তে পড়তো, হতে পারে আমরাই বলেছি যে দাদুরা তো একটু ওরকম করেই থাকেন, সেই দাদুটাই ওই 7-8 বাচ্চাটাকে তৈরি করেছেন, যে ধরে নিয়েছে সামান্য যৌনাঙ্গে স্পর্শ কোনো নিগ্রহ নয়। সেই মামা, কাকা, জ্যাঠা তারাই ওই বাচ্চাটাকে শিখিয়েছেন তুমি যদি ক্ষমতাবান হও, তুমি যদি তোমার তুলনায় দুর্বলতর কাউকে নিগ্রহ করো, ইটস ওকে। এখন আমি একটা কথা বলে নিই, একটা কথা ডাইভার্ট করছি। সুরজিৎ খাঁকে বলছি, রাষ্ট্র আর দেশ এই কথাটা একটু বুঝতে ভুল হচ্ছে। আমার দেশ ভারতবর্ষ। আই এম ভেরি প্রাউড অফ মাই কান্ট্রি। আমার দেশকে নিয়ে আমি অসম্ভব গর্বিত এখনো। আপনি রাষ্ট্র বলতে ভারতবর্ষকে বুঝছেন, ভারতবর্ষ রাষ্ট্র নয়। বাকি কথাটুকু বললাম না। তো আমাদের যে স্টেপগুলো আছে, আর আপনি এখনো যেখানে আটকে রয়েছেন, আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটার যদি পার্ট হতে না পারেন তাহলে এই লাইভে থাকার তো কোনো মানে হয় না। সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট চলছে, অনেক কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, নিজের মতো নিজের পছন্দ মতো কন্টেন্ট খুঁজে নিন। শিশুদের যখন, একটা শিশু যখন অন্য শিশুর প্রতি যৌন নিগ্রহ করছে, কতটা ভালোবাসা একটা শিশুর প্রয়োজন। একটা শিশু তো জানছে না সে কি করছে, তাকে তো সেই আলোচনার বৃত্তে আনতে হবে। যে যৌন নিগ্রহ করছে শিশু এবং যে শিশুটি নিগ্রহিত হচ্ছে, দুজনকেই আমাকে আদর দিতে হবে, দুজনকেই আমাকে ভালোবাসতে হবে, দুজনকেই আমাকে একসাথে বসে ভালোবেসে বোঝাতে হবে তুমি যেটা করছো সেটা অন্যায়, তোমার প্রতি যেটা হচ্ছে সেটা অন্যায়। আমরা দুজনেই দুটো দিক থেকে দুটো ধাপ এসে মাঝখানে দাঁড়াবো, যেখানে মাথা নিচু করে থাকার কোনো জায়গা থাকবে না। আমরা দুজনেই মাথা উঁচু করে বাঁচবো, এটা বোঝানোর জায়গায় আনতে হবে। কারণ তা নইলে শুধুমাত্র যদি দোষারোপের আঙুল তুলি তাহলে এই সমাজকে বদলানো সম্ভব নয়। আমি দোষারোপের আঙুল কখন তুলবো? যখন একজন নিগ্রহকারীকে আমি জানি সে রিপিট অফেন্ডার, তাকে আমি জানি সে তার পরিবারে তার বাবা, তার মা বা তার স্ত্রীকে শারীরিকভাবে অত্যাচার করেন, তারপরেও আমি তাকে ভাই বলে গলায় জড়াই, দাদা বলে গলায় জড়াই, ভালোবেসে তাকে বুকে তুলে নিই। সেক্ষেত্রে আমি এনএবলার, আমি সহায়তা করছি নিগ্রহে। আমি সামাজিকভাবে আঙুল তুলে বলতে পারছি না যে এই লোকটি অপরাধী, আমি এর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করলাম। যখন করছি না, আমার শিশু, আমার সন্তান শিখছে
যে আমার বাবা আমার মা এই কাজগুলোতে সাপোর্ট করছেন। আমার মা আমার বাবা আমাকে শেখাচ্ছেন যে আমার পরিবারে যে মানুষটি আসছে সেই মানুষটি, শিশু কিন্তু জেনেই যাবে, শিশুদের কাছ থেকে কিছু গোপন রাখা যায় না। শিশু কিন্তু জেনেই যাবে যে লোকটি আপনার বাড়িতে স্বাগত, সেই লোকটা আসলে তার পরিবারে কি ব্যবহার করছে, বা সেই লোকটা বলা যায় না আপনার শিশুও হয়তো তার ভিকটিম হয়ে পড়তে পারে। কাজেই কাকে আমি দরজার বাইরে রাখবো? রিপিট অফেন্ডার, যে বারবার একই কাজ একই মাত্রায় করতে 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 সে একটা স্তরে ওই যে অপরাধের যে পিরামিড, সেই পিরামিডের চূড়ায় পৌঁছে যাচ্ছে। আমি যখন আমার স্নেহকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করছি, অজুহাত হিসেবে ব্যবহার করছি যে আমি ভীষণ ভালোবাসি, তাই নিগ্রহকারী ওই লোকটিকে নিগ্রহকারী বলে, অ্যাবিউজার বলে, একজন অ্যাবিউজিভ মানুষ বলে মেনে নিতে পারছি না। আমি বাবা, আমি আমার সন্তানকে ভালোবাসি, তাহলে শুধু রাষ্ট্র ধৃতরাষ্ট্র নয়, আমিও ধৃতরাষ্ট্র, আমিও অন্ধ স্নেহে। সেটা সন্তান স্নেহ হোক, সেটা ভ্রাতৃস্নেহ হোক, সেটা যে কোনো ধরনের স্নেহ ভালোবাসা হোক। আমার বন্ধু এবং আমার শত্রু পরস্পরের মানে এই দুজনের প্রতি আমার এই দিক থেকে ব্যবহারটা একই হবে। আমার বন্ধু যদি একজন নিগ্রহকারী হয়, সে আমার বন্ধুবৃত্তে থাকবে না। আমার শত্রু যদি নিগ্রহিত হয়, আমার শত্রু যদি একজন ভিকটিম হন, আমার শত্রুর সাথে কেউ যদি নিগ্রহ করে থাকেন, তাহলেও আমার স্ট্যান্ড যেন একই থাকে। আমি যেন শত্রুর পাশে গিয়েও দাঁড়াতে পারি তার সাথে এই অন্যায়টা হয়েছে বলে। যতক্ষণ তা পারছি না, আর কারোর দিকে আঙুল তোলার অধিকার আমার নেই। দুটো জিনিসের ওপর ফোকাস করে শেষ করব। এক, আমরা নিজের প্রতি হওয়া কোনো নিগ্রহ, শারীরিক হোক, মানসিক হোক বা যৌন নিগ্রহ হোক, সহ্য করব না, প্রকাশ্যে আনব। দ্বিতীয়ত, আমার সামনে হওয়া, আমার জানিতে, আমি জানতে পারছি, আমি বুঝতে পারছি, আমার সমাজ, আমার আশপাশ জানিয়ে দিচ্ছে আমার এই স্নেহভাজন লোকটি অ্যাবিউজার। তাকে আমি সামাজিকভাবে, মানসিকভাবে বয়কট করব। এইটা হচ্ছে আমার প্রতিরোধ। তিলোত্তমার জন্য আমরা প্রতিবাদ করছি, নিজের ক্ষেত্রে আমরা প্রতিরোধ করছি। এবং তৃতীয় যে ধাপ, যেটা আসলে আমাদের পরবর্তী ফোকাস, আজকের এই যে আলোচনা হলো এখনো অবধি, সেটা শুধুমাত্র, আবার বলে দিচ্ছি যারা নতুন আছেন, সেটা শুধুমাত্র ইনিশিয়েশন। আমরা শুধুমাত্র কথা শুরু করলাম। আমাদের ধাপ কিন্তু কোনো দোষারোপের রাজনীতি নয়, ক্রমাগত আঙুল তুলে যাওয়ার কাজ নয়। আমাদের কাজটা কনস্ট্রাকটিভ, গঠনমূলক। আমরা প্রতিটা স্কুলে যাব, যে স্কুল আমাদের অনুমতি দেবে। আমরা প্রতিটা শিক্ষাঙ্গনে যাব, যে শিক্ষাঙ্গন আমাদের অনুমতি দেবে যৌন নিগ্রহ নিয়ে কথা বলার। নইলে আমি স্কুলকেই জিজ্ঞাসা করব, নইলে আমি শিক্ষাঙ্গনকে জিজ্ঞেস করব, কেন নয়? একজন ছাত্র, একজন ছাত্রী তো আপনার সন্তানও। তার যৌন নিগ্রহ নিয়ে কথা বলতে আপত্তি কিসের? প্রতিটা পাড়ায় যাব, প্রতিটা ক্লাবে যাব, প্রতিটা ইউনিট, যেখানে আমি 5টা মানুষকে একসাথে পাবো, সেই প্রতিটা ইউনিটে যাব, এটা বোঝাতে যে আমাদের পরবর্তী ধাপটা কি হওয়া উচিত। এটা এখন একটা ভীষণ ভালো, মানে ওই যে ডিকেন্সের নভেলে ছিল না, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। এই যে প্রচন্ড খারাপ একটা সময়, সেই সময়টাকে ব্যবহার করার একটা ভালো সময়ও বটে। মানুষ যে কথাগুলো রেজিস্ট করে অত্যন্ত পরিমাণে, অনেক মানুষ সেই কথাগুলো এখন শুনছেন। অনেক মানুষ এই বিষয়ে কথা বলতে গেলে, স্বাভাবিকভাবে কথা বলতে গেলে শোনেন না, তারা শুনছেন। স্বাভাবিক অবস্থায় যদি আমি এই লাইফটা করতাম, তাহলে 22 জনও থাকতেন না, 4 জন বা 5 জন থাকতেন, বা কেউ থাকতেন না। আজকে অন্তত পক্ষে শুরু থেকে 30 থেকে 22 আছেন। এই পরিবর্তনটা এসেছে।
এই সুযোগটাকে ব্যবহার করে আমি 10টা মানুষের সাথে যদি কথা বলতে পারি যে আমরা কি, খুব সহজ ভাষায়, আমরা কি আমাদের আশেপাশে এরকম কাউকে চিনি না যাকে তার ইচ্ছার বিরুদ্ধে যার গায়ে হাত দেওয়া হচ্ছে বাসে, ট্রামে, ট্রেনে, পরিবারে? চিনি তো। আমরা সবাই মিলে যদি তাদেরকে সামনে এনে দাঁড় করাই, কাদেরকে আবার বলছি, রিপিট অফেন্ডার, যারা বারবার শারীরিকভাবে অত্যাচার করছে, মানসিকভাবে অত্যাচার করছে, তাদেরকে যদি আমি সামনে এনে দাঁড় করাই, তাহলে বুঝে দেখুন আজকে যদি 22 জন থাকে এবং আমরা যদি অন্ততপক্ষে 22 জনকে সামনে এনে দাঁড় করাতে পারি, তাহলে সেই 22 জনের যে পরবর্তী অন্ততপক্ষে 10 জন করে ভিকটিম হতো, সেই 220 জনকে আমরা বাঁচিয়ে দিলাম। ছোটদের সাথে কথা বলতে হবে, প্রতিম বলছে। যে কোনো জমায়েত, আপনার পাড়ায় 10টা বাচ্চা থাকে, আপনার অ্যাপার্টমেন্টে 15টা বাচ্চা থাকে, আপনার পরিবারে 2টি বাচ্চা আছে, আমি প্রত্যেকের সাথে কথা বলতে প্রস্তুত এবং বাকিদের কাছে জানতে চাই যে কারা কারা কথা বলতে প্রস্তুত এবং কি কথা বলতে হবে সেটা জানতে, সেটা বুঝতে, বারবার নিজেকে তৈরি করতে প্রস্তুত। সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপ নিয়ে পরে ব্যক্তিগত আলোচনায়, যেটা লাইভ নয়, যেখানে নিগ্রহ নিয়ে কথা বলতে গেলে রাষ্ট্র ছাড়া আর কোনো চোখে, মানে আর কোনো কথা চোখে পড়ে না। শিশু নিগ্রহ নিয়ে যেখানে কথা হচ্ছে, পরিবার নিয়ে কথা হচ্ছে, সমাজ নিয়ে কথা হচ্ছে, সেখানে যে সমস্ত মানুষের মানসিকতা রাষ্ট্রতে আটকে থাকে, যেখানে তারা থাকবেন না। যারা আগ্রহী, যারা চাইছেন, যারা উৎসাহী, তারা একটা দল গঠন করবেন, যারা ছোটদের সাথে কথা বলবে, যারা প্রতিরোধের কথা বলবে, যারা সব ধরনের অ্যাবিউজ আটকানোর কথা বলবে, যারা আমার শারীরিক অধিকার, আমার শরীর আমার, wherever I go, however I dress, no means no, yes means yes, খুব ইজি কথা, কিন্তু এটাকে বাস্তবায়িত করা, এটার জন্য যারা সঙ্গে থাকতে চাইছেন, যেভাবে সঙ্গে থাকতে চাইছেন, সমস্ত রকম ভাবে, অনলাইনে, অফলাইনে, কোথাও গিয়ে যেভাবে সম্ভব, ইচ্ছে আছে, ইচ্ছের দল আছে। ইচ্ছের জন্য আমার সঙ্গে এমন কতগুলো মানুষ আছেন আমি জানি, যারা নিঃসন্দেহে, নিঃসংকোচে এই ড্রাইভ, এই কাজের সাথে যুক্ত হবেন। অন্যের জন্য ভাববেন, নিজের জন্যও ভাববেন। নিজের জন্য না ভাবলে অন্যের জন্য ভাবা যায় না, আর অন্যের জন্য না ভাবলে নিজেকেও ভালো রাখা যায় না। ইচ্ছের মোটো, আই অ্যাম বিকজ উই আর। আমি আছি কারণ আমরা আছি। আমরা যদি থাকতে চাই, আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে আমাকে ভালো থাকতে হবে, আর আমি যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের ভালো থাকতে হবে। নমস্কার।